Assalamu alaikum everybody. Welcome back to my another one new lesson. Dear learners, I will discuss about you another one new lesson. Let's go to start our today's lesson. At first, I welcome to you. This is my identity. Dear learners, look at the screen and be attentive and read the sentence and follow my example. We are taught English by the principal. Dear learners, can you guys what is the sentence about? বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো বাক্যটি কি নিয়ে কি সম্পর্কে? ওকে, absolutely right. Changing voice. So our today's lesson is voice বাচ্চা. Dear learners, we are discussing about voice. Welcome to the world of changing voice. Learning outcomes. Dear learners, আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে কতগুলো প্রাইমারি টাস্ক সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হয়। আমি তোমাদের সাথে আজকে ভয়েস চেঞ্জ করার যে প্রাথমিক যে টাস্কগুলি সেই টাস্কগুলো নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। তার পূর্বে আমি তোমাদেরকে একটু বলে রাখছি, আমাদের ভয়েস হচ্ছে যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের উপরে মুখ্যভাবে প্রাধান্য বিস্তার করে ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটাকে আমরা ভয়েস বলি। এই ভয়েসটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস হচ্ছে গিয়া কর্মবাচ্য। যে বাক্যে কর্তা নিজেই ক্রিয়াটা সম্পূর্ণ করবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্যে কর্তা নিজে না করে কর্মের দ্বারা কাজটা সম্পূর্ণ করবে সেটা হলো গিয়া প্যাসিভ ভয়েস। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে তোমাকে যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় তাহলে তোমাকে যে সকল বিষয়গুলি নিয়ে একটু ধারণা রাখা লাগবে। প্রথমত তোমাকে জানতে হবে, চিনতে হবে, ইউ হ্যাভ টু নো দি সেন্টেন্স, হুইচ ইজ দ্য সেন্টেন্স অ্যান্ড দি সেন্টেন্স ইজ হুইচ বার, হুইচ টেন্স, এবং ওই বাক্যটি কোন টেন্সের। তো চলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে হাউ টু কনভার্ট এ সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ সেগুলি জানার জন্য আমরা প্রাইমারি রুলগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে তোমাদের সামনে প্রথমে একটা টাস্ক শো করেছি, যেমন ব্রিং দি অবজেক্ট ইন দি প্লেস অফ দি সাবজেক্ট। ডিয়ার লার্নার্স, লুক এট দি সেন্টেন্স অ্যান্ড রিড দি সেন্টেন্স। ব্রিং দি অবজেক্ট ইন দি প্লেস অফ সাবজেক্ট কি বলছে, যে প্রথমে কি বলছে, অবজেক্টটিকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো বা সাবজেক্টের জায়গায় নিয়ে আসো। আমি তোমাদেরকে এই রুলটার সাথে একটা উদাহরণ নিচে শো করেছি। দেখো, প্রথমে আমি কি করতে, আমার বাক্যটাতে কি হচ্ছে দেখো একটু। আমি রাইস ইজ অবজেক্টটাকে আমি কোথায় নিয়ে গেছি, সাবজেক্টের জায়গায় নিয়ে গেলাম। তারপরে এখানে একটা ভার্ব দিতে হবে। আমি বাকি অংশটা তোমাদেরকে পরে বুঝাচ্ছি। আমি জাস্ট আমার প্রথম যে টাস্কটা, প্রথম যে কথাটা, সেই কথাটা তোমাকে বোঝানোর জন্য আমি তোমাদের এখানে বললাম যে প্রথমে আমরা কি করব, যে অবজেক্টটাকে সাবজেক্ট জায়গায় নিয়ে আসবো। অবজেক্টটাকে এই বাক্যের অবজেক্ট ছিল রাইস, যার জন্য আমি কি করলাম, সাবজেক্টটাকে নিয়ে আসলাম। তারপরে টু বি ভার্ব ইজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে বাই প্রিপোজিশন যোগে সাবজেক্টকে অবজেক্ট আকারে বসালাম, এবং এখানে আই ছিল সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্মটা হলো গিয়া মি। তাহলে
আমি এই টাস্কটার সাথে তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি বলছি যে ব্রিং দি অবজেক্ট ইন দি প্লেস অফ দি সাবজেক্ট। কি বলছে যে সাবজেক্টের জায়গায় অবজেক্টটিকে নিয়ে আসো। আমি দেখো তোমাদেরকে এই বাক্যের অবজেক্টটিকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এই টাস্কটার সাথে আমি জাস্ট এই জায়গাটা তোমাদেরকে আমি দেখাইলাম যে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। তারপরে বাকি যে কাজগুলো আমি পরবর্তী টাস্কগুলি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। লেটস নেক্সট টাস্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমরা টেন্স বেদে কিছু ভার্ব ব্যবহার করে থাকি। যেমন আমি তোমাদেরকে নিচে একটা চার্ট শো করেছি। প্লিজ লুক এট দি চার্ট অ্যান্ড রিড দি চার্ট। দেখে নাও, ইফ দ্য একটিভ ভয়েস সেন্টেন্স ইজ ইনডিফিনিট টেন্স, তাহলে তোমাকে প্যাসিভ করার সময়, প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় কি করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্বগুলি ব্যবহার করতে হয়। আর যদি কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা হয়, একটিভ ভয়েসটা যদি কন্টিনিউয়াস টেন্সের হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কন্টিনিউয়াস প্লাস বিইং, মানে কন্টিনিউয়াস টেন্সের যে সকল অপারেটরগুলি ব্যবহৃত হয় এবং তার সাথে কি করতে হবে? বিইং যুক্ত করতে হবে। তারপর আমি তোমাকে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে বাক্য হলে তোমাকে করতে হবে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। মানে যদি পারফেক্ট টেন্স আমরা জানি হ্যাভ এজ হ্যাড, হ্যাভ এজ হ্যাড এর সাথে কি বিন যুক্ত করতে হবে, বিন প্লাস বিং। আমি তোমাদেরকে এখানে একটা রুল দেখাচ্ছি বা এক্সাম্পল দেখাচ্ছি। Here a bird is object and the sentence is first indefinite tense and verb to, যার জন্য আমাকে এখানে ওয়াজ ব্যবহার করতে হয়েছে। আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিল্ড আছে। এখানে বাই প্রিপোজিশন যোগে সাবজেক্টকে অবজেক্ট আকারে এখানে বসানো হলো। ডিয়ার লার্নার্স, হি সাবজেক্টিভ ফর্ম, যার তারপর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে হিম। এখানে আমি আরো দুই একটা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি। হেয়ার এ বুক ইজ অবজেক্ট, এটা আমাকে সাবজেক্ট এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। এবং দিস সেন্টেন্স ইজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদেরকে বলছিলাম যদি বাক্যটা কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে তার সাথে কি করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট আকারে ব্যবহার করার পরে অপারেটরটা যেটা আছে সেটা বসানোর পরে কি করতে হবে? বিং যুক্ত করতে হবে। তাহলে আমি কি করলাম? দেখো, ওয়াজ বিং যুক্ত করলাম। তাহলে একটি ভয়েসের বাক্যটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয় তাহলে কি করতে হবে? বিং যুক্ত করতে হবে। ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে বলে রাখি যে শুধু ফার্স্ট কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেই কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, তার সাথে আমরা যদি একটি ভয়েসটা কন্টিনিউয়াস টেন্সের পাই তাহলে তার সাথে ওই অপারেটরের সাথে বিং যুক্ত করে দেব। তারপরে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিড। সো রিডের ফার্স্ট প্রেজেন্ট রূপ হচ্ছে রিড, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট আকারে বসাতে হয়। লেটস সি সাম এক্সাম্পলস। আমরা আরো কিছু উদাহরণ দেখি। ডিয়ার লার্নার্স, indefinite tense takes the auxiliary verb of continuous tense. দেখে নাও, indefinite tense takes the auxiliary verb of continuous tense। কি বলছে কথাটা? যদি if the active voice sentence is present indefinite tense, তাহলে তোমাকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেই অক্সিলিয়ারি ভার্বটা নিতে হবে বা ব্যবহার করতে হবে। তাহলে ইফ ইউ কনভার্ট এ সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ, তাহলে কি করতে হবে? তোমাকে লক্ষ্য করতে হবে বাক্যটা কোন টেন্সের বাক্য। যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে তোমাকে করতে হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে অপারেটরগুলি ব্যবহৃত হয়, যে অক্সিলিয়ারি ভার্বগুলি ব্যবহৃত হয়, ওখান থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের এগ্রিমেন্ট অনুসারে ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাদের এখানে একটা বাক্য দেখি, উই রাইট ইংলিশ। ডিয়ার লার্নার্স, হুইচ টেন্স দিস সেন্টেন্স? তোমরা দেখতে পাচ্ছ দি সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমি যদি এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করি, হাউ টু কনভার্ট ইট? দেখে নাও, হেয়ার ইংলিশ ইজ অবজেক্ট, আমি এটাকে সাবজেক্ট আকারে নিয়ে আসলাম ইংলিশ। দি সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য আমাকে এখানে অক্সিলিয়ারি ব্যবহার করা লাগছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের।
তাহলে আমি এখানে ইজ ব্যবহার করলাম। সাবজেক্টটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমাকে এখানে ইজ ব্যবহার করতে হয়েছে। তারপর দেখো এখানে রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের ভয়েসের নিয়মে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা মানে প্রিন্সিপাল ভার্বটা যেই ফর্মই থাকুক না কেন তাকে ফার্স্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হয়, অর্থাৎ 3 নম্বর ফর্মে রূপান্তর করতে হয়। আমি এখানে তোমাদেরকে দেখো রাইটটাকে রিটেনে রূপান্তর করেছি, 3 নম্বর ফর্মে রূপান্তর করেছি। তারপরে বাই যুগে বাই প্রিপোজিশন যুগে আমাদের কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয় এবং সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম লিখতে হয়। দেখো এখানে উই দেওয়া আছে, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে উই, আমি অবজেক্টটাকে আস আকারে ব্যবহার করেছি, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ডিয়ার লার্নার্স, আই হোপ আমি আশা করছি তোমরা আমার কথাগুলি বুঝতেছো। Another one example, I wrote English. This sentence is first in immediate tense. Dear learners, আমি তোমাদেরকে প্রথমে যে বাক্যটা দেখাইছি সেটা ছিল প্রেজেন্ট ইমিডিয়েট টেন্সের বাক্য। আমি আবার তোমাদেরকে দেখাইলাম, তোমাদের সামনে শো করেছি I wrote English এর ফার্স্ট ইমিডিয়েট টেন্স বাক্য। তাহলে আমি যদি এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে চাই, কিভাবে করব? হাউ টু কনভার্ট ইট? এটা হচ্ছে হ্যাঁ, ইংলিশ ইজ অবজেক্ট অ্যান্ড আমি এই অবজেক্টটাকে সাবজেক্টকে নিয়ে আসবো এবং পরে আমি দেখবো কি আমার অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সের, হুইচ টেন্স দি অ্যাক্টিভ ভয়েস, দি সেন্টেন্স ইজ ফার্স্ট ইন ইমিডিয়েট টেন্স। তাহলে আমি এখানে বুঝতে পারলাম এই বাক্যটা ফার্স্ট ইমিডিয়েট টেন্সের বাক্য। তাহলে ফার্স্ট যদি বাক্যটা আমাকে যেহেতু বলছে ইনডিফিনিট টেন্স হলে কি করতে হবে, কন্টিনিউয়াস অক্সিলারি ব্যবহার করতে হবে। তাহলে ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তো যে কোনো ইনডিফিনিট টেন্স হলেই আমাকে কি করতে হবে, পরবর্তী কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে ইজ ব্যবহার করেছি। তোমাদেরকে আমি এখানে এই বাক্যটা দেখাচ্ছি, দেখো ইংলিশ অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসছি, তারপর বাক্যটা ছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, যার জন্য আমাকে কি করতে হয়েছে, ওয়াজ ব্যবহার করা লাগছে। তার মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা ব্যবহার করা লাগছে। তারপর এখানে রুট ছিল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। আমি তোমাদেরকে বলছি অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা যেই ফর্মই হোক না কেন তাকে আমাদেরকে প্যাসিভ মোডে রূপান্তর করার সময় 3 নম্বর ফর্মে রূপান্তর করতে হবে, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। সবশেষে বাই যুগের সাবজেক্টকে অবজেক্ট আকারে বসাতে হয় এবং আইটা ছিল এখানে সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ইজ ক্লিয়ার? ওকে, দেখো তোমাদেরকে আমি আরেকটা বাক্য দিয়েছি, দি সেন্টেন্স ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বাক্যটি ছিল ফিউচার ইনডিফিনিট টেন্সের হলো। তাহলে এই বাক্যকে যদি আমি অ্যাক্টিভ টু প্যাসিভ রূপান্তর করি, কিভাবে করব, হাউ টু চেঞ্জ ইট? সেম আগের কথাগুলি, হেয়ার মি ইজ অবজেক্ট, আমাকে সাবজেক্টকে নিয়ে আসতে হবে। তারপরে কি দেখতে হবে তোমাকে এটা কোন টেন্সের বাক্য, দি সেন্টেন্স ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে তোমাকে করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। কিভাবে? তাহলে মি যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্টকে নিয়ে আসলাম, তাহলে আই হয়ে যাবে, অবজেক্টিভ ফর্মে সাবজেক্ট ফর্মে আই, তারপরে আই, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ব্যবহৃত হয় শ্যাল বি উইল বি, তাহলে শ্যাল উইলের সাথে কি যুক্ত হলো, বি, এবং এখানে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে গিয়ে হেল্প, তার ফার্স্ট পার্টিসিপল রূপ হচ্ছে গিয়ে হেল্প, এবং সবশেষে বাই যুগে আমরা সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আমার এই টাচটা বুঝতে পেরেছো। এবার তোমরা দেখে নাও, অক্সিলারি ভার্ব অফ কন্টিনিউয়াস টেন্স টার্নস ইনটু কন্টিনিউয়াস প্লাস বিইং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে যে রুলটা বুঝাতে চাইছি, যদি কোনো কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করা থাকে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের বাক্যে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করা থাকে, তাহলে তোমাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে ওই অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত করতে হবে। ইজ ইট ক্লিয়ার? তো লেটস সাম এক্সাম্পল। দেখো আমি এখানে একটা বাক্য শুরু করেছি, উই আর ডিগিং এ ক্যানেল, আমরা একটা খাল খনন করতেছি। এই বাক্যকে তুমি যদি প্যাসিভ মোডে রূপান্তর করতে চাও, কিভাবে করবে, হাউ টু চেঞ্জ ইট? হিয়ার a canal is object and this sentence is present continuous tense। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ক্যানেল এবং বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য। তা আমাকে যদি প্যাসিভ মোডে রূপান্তর করতে হয় তাহলে কিভাবে করব তোমরা দেখে নাও। আমি এখানে ক্যানেলকে অবজেক্টকে সাবজেক্ট আকারে নিয়ে আসলাম এবং আমি আগেই বলছি এই অক্সিলারি ভার্বগুলি সাবজেক্টের এগ্রিমেন্ট অনুপাতে হয়, সাবজেক্টটা কোন নাম্বার কোন পার্সন সেই অনুসারে আমাদেরকে এখানে অক্সিলারি ভার্বগুলি ব্যবহার করা লাগে। তাহলে আমরা যে রুলটা নিয়ে কথা বলছি, কথাটা হচ্ছে যদি বাক্যে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাকে কি করতে হবে, সেই অক্সিলারি ভার্বের সাথে কি করতে হবে, বিং যুক্ত করতে হবে।
কি যুক্ত করতে হবে? বিং। তোমরা দেখো আমি লাল বৃত্তের ভিতরে বিং সার্কেল করা বিং শব্দটি ব্যবহার করেছি, তার শব্দটি ব্যবহার করেছি, এবং এখানে ডিগিং হচ্ছে গিয়া প্রিন্সিপাল ভার্ব। ডিগিং এর ফার্স্ট পার্সন রূপ হচ্ছে ডাক, আর বাই হচ্ছে প্রিপোজিশন, বাই যুগে সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যবহার করতে হয়। Another one rules, there are flying kites. Dear learners, here kites is object and where is auxiliary verb. তোমরা দেখতে পাচ্ছ the sentence is first continuous tenses. এই বাক্যটা হচ্ছে ফার্স্ট continuous tense। তাহলে আমাকে কি করতে হবে? যদি আমরা আগেই বলেছি যদি continuous tense বাক্য কি করতে হয়, তার সাথে being যুক্ত করতে হয়। আমি এখানে being যুক্ত করেছি, এবং fly এর ফার্স্ট পার্সন হচ্ছে flown by যুগে সাবজেক্টকে অবজেক্ট এর এখানে দিয়ে হচ্ছে গিয়ে সাবজেক্টিভ ফর্ম এন্ড তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে দেন। ইজ ক্লিয়ার? ওকে। Another one rules for you. We shall be taking tea. Dear learners, look at the screen and read this sentence. Be attentive. Here, this sentence is future continuous. এই বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমাকে অ্যাক্টিভ টু প্যাসিভ রূপান্তর করতে হলে টি কে অবজেক্টকে সাবজেক্ট আকারে নিয়ে আসলাম, এবং টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমাকে উইল বি করা লাগবে। আর এখানে উইটা ছিল ফার্স্ট পারসন, যার জন্য উইর সাথে ফার্স্ট পারসনের সাথে হয় শ্যাল, আর বাকি সব পারসনগুলির সাথে ফিউচার টেন্সে উইল ব্যবহৃত হয়। যার জন্য আগে টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা এখানে উইল বি এবং সাথে কি যুক্ত করলাম? বিং যুক্ত করলাম। বাই টেকের ফার্স্ট পার্টিসিপল রূপ মানে 3 নাম্বার ফর্মটা হচ্ছে গিয়ে টেকেন। সবশেষে আমরা কি করলাম? বাই যুগের সাবজেক্টকে অবজেক্ট আকারে লিখলাম, যেটা সাবজেক্টিভ ফর্ম ছিল উই, তার অবজেক্টিভ ফর্ম হলো গিয়া আস। ওকে, লেটস গো টু নেক্সট স্লাইড। ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার কথাগুলি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার স্ক্রিনের দিকে দেখো, আমি তোমাদের সামনে আরেকটি রুল উপস্থাপন করেছি। দি অক্সিলিয়ারি ভার্ব, the auxiliary verb have, has, had turns into have been, has been, had been. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই রুলটাতে যেটা বোঝাতে চেয়েছি, যদি কোনো সেন্টেন্সে কোনো একটি ভয়েসে have, has, had থাকে, যদি কোনো একটি ভয়েসে have, has, had থাকে, তাহলে তুমি যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করবা, তখন করতে হলে কি করতে হবে? ওই have, has, had এর সাথে অতিরিক্ত বিন যুক্ত করতে হবে, অতিরিক্ত বিন যুক্ত করতে হবে। আর বাকি সবটা রুল আগের মতোই থাকবে। যেমন some example for this rule, I have seen him. Here him is object, তাহলে আমি him কে সাবজেক্ট এর নিয়ে আসবো। him থাকলে কি করে হি করতে হয়? দেখো I ছিল ফার্স্ট পারসন, যার জন্য ফার্স্ট পারসনের সাথে have ব্যবহৃত হয়। আর হিমটা যখন হিমটা যখন ছিল তখন হিমের কারণে সাবজেক্টকে হি করেছি, আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহৃত হ্যাজ, যার জন্য আমি এখানে হির সাথে হ্যাজ এবং অতিরিক্ত বিন যুক্ত করা হয়েছে। আর সিনের ফার্স্ট পার্সন এখানে ফার্স্ট পার্সন রূপ করা আছে, সিন বাই মি, এটা মি হয়ে গেছে। তো ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার কথাগুলি বুঝতে পারছো। আমি এখানে আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে এই বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে বিন যুক্ত করতে হয়। আমি তোমাদের সামনে উদাহরণস্বরূপ বাক্যগুলি দেখিয়ে রেখেছি, একটু দেখে নাও। Another one sentence for you. Look at this sentence. He had made a noise. দেখো, I have seen him. This sentence is past perfect tense, present perfect tense, and this sentence is past perfect tense. He had made a noise. এই সেন্টেন্সটা থেকে past perfect tense এর বাক্য। কিভাবে ছিলাম? Here has had, এখানে had আছে, যার জন্য আমি বুঝলাম কি এটা ফার্স্ট পারসন বাক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাক্যটাও আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার আগের নিয়মটাই, যে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হয়, তারপরে হ্যাড থাকলে তার সাথে বিন যুক্ত করতে হয়, তারপর মূল ভার্বের কি করতে হবে? মেড এখানে করা আছে, মেড ফার্স্ট পারসন, মেড এর ফার্স্ট পারসন মেডই হয়, তাহলে মেড বাই হিম। এবারে তোমাদের সামনে আমি আরেকটি বাক্য শো করেছি, দেখো, হি উইল হ্যাভ ইটেন রাইস। এই বাক্যটা যদি আমরা প্যাসিভ মোডে রূপান্তর করি, তাও আগের মতোই হবে। এখানে উইল হ্যাভ ব্যবহার করা আছে, তোমাকে করতে হবে হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই হিম, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই হিম। ইজ ইট ক্লিয়ার? লেটস গো নেক্সট স্লাইড।
সবশেষ কথাটা হচ্ছে যেটা আমরা 3 নম্বর আমরা যে কথাটা বলতে চাই, মেক ফার্স্ট পার্টিসিপল অফ দি মেইন ভার্ব। যে আমি তোমাদেরকে দুটো টাস্ক নিয়ে কথা বলেছি। একটা ছিল প্রথমে ছিল অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করা। তারপরে দ্বিতীয় যে টাস্কটা ছিল এখানে টেন্সের যে বিষয়টা, টেন্সের বিভিন্ন গঠন, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারেই আমাকে কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যখন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি বা কনভার্ট করি, কিভাবে করি? প্রথমেই তোমাকে মাথায় ফাইন্ড আউট করতে হবে হুইচ ইজ দ্য অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট ইন দি সেন্টেন্স, অ্যান্ড হুইচ টেন্স দি সেন্টেন্স অফ অ্যাক্টিভ ভয়েস। এই বিষয়গুলি তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। Some example: she does not make tea. Dear learners, look at the sentence. Here, tea is object and the sentence is present indefinite tense. So present indefinite বাক্য হলো if the sentence is present indefinite tense, তাহলে তোমাকে কি করতে হবে? present continuous auxiliary নিতে হবে। তাই আমি এখানে দেখো বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট অর্গান প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি নিলাম এবং বাক্যটা নেগেটিভ ছিল নেগেটিভ থাকবে। আর এখানে মূল ভার্বটা হলো প্রেজেন্ট ফর্ম মেক। আমাকে এই রুলটাই বলা হয়েছে এখানে, মেক ফার্স্ট পার্টিসিপল অফ দি মেইন ভার্ব। এই মেকটা মানে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা যেই ফর্মই থাকুক না কেন, তোমাকে সেই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। এখানে মেড, দেখো মেকের ফার্স্ট ফর্ম হচ্ছে মেড এবং সবশেষে আমরা কি করি, বাই যুগে সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যবহার করি বা বসাই। যেখানে সি ছিল সাবজেক্ট, যার জন্য তার অবজেক্টিভ ফর্ম হলো গিয়া হার। Okay, all right. Another one sentence. He was requesting you. Look at the sentence. Here, the main verb is requesting. Her past participle form is requested. তোমরা দেখতে পাচ্ছ তার 3 নম্বর ফর্ম হচ্ছে কি requested, যেটাকে আমরা যে রুলটা নিয়ে এখন কথা বলছি, যে আমাদের কথা হচ্ছে কি মূল ভার্বটা যে ফর্মে থাকুক না কেন তাকে ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। Bring the extension up after the main verb. Dear learners, যদি বাক্যের মধ্যে অতিরিক্ত কোনো কিছু থাকে, মানে অবজেক্টের পর যদি আরো অতিরিক্ত কোনো কিছু থাকে, তাহলে তোমাদেরকে ওই অতিরিক্ত অংশটা কি করতে হবে, মেইন ভার্বের মানে মূল ভার্বের পরে বসাতে হবে এবং বাই এর আগে ব্যবহার করতে। কি বলছি, ব্রিং দি এক্সটেনশন আফটার দি মেইন ভার্ব। ওই যে অতিরিক্ত অংশটা তোমাকে যে মূল ভার্বের পরে ব্যবহার করতে হবে, অর্থাৎ বাই এর আগে ব্যবহার করতে হবে, বসাতে হবে। যেমন লুক এট দি সেন্টেন্স, দে অফার্ড দি জব টু সাইমন। এখানে আমরা এই বাক্যে দুটো অবজেক্ট খুঁজে পেয়েছি। দেখো, দে অফার্ড দি জব, এখানে হেয়ার দি জব ইজ অবজেক্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান অবজেক্ট ইজ টু সাইমন, মানে এটাকে আমরা এক্সটেনশন বলি, অতিরিক্ত অংশ। তাহলে এই বাক্যটার ক্ষেত্রে আমি যখন ভয়েস চেঞ্জ করব, তাহলে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের মূল রুলটাকে ফলো করা লাগবে। বাক্য থেকে প্রথমে কি করতে হবে, হুইচ ইজ দ্য অবজেক্ট ইন দি সেন্টেন্স, তোমাকে অবজেক্ট কোনটা অবজেক্ট ফাইন্ড আউট করা লাগবে। এখানে হেয়ার the object is the job is object, so এই জবকে তুমি কি করবা, সাবজেক্ট আকারে ব্যবহার করতে হবে। তারপরে তোমাকে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী একটা টু বি ভার্ব ব্যবহার করতে হবে। সেটা হলো গিয়া বাক্যটা দেখো ফার্স্ট টেন্স বাক্য, যার জন্য তুমি এখানে কি করবে, ওয়াজ ব্যবহার করবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা যে ফর্মে থাকুক না কেন তাকে তোমাকে কি করতে হবে, মূল ভার্বের ফার্স্ট, এখানে অপারের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফার্স্ট পার্টিসিপল হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, এই মূল ভার্বের পরে যে অতিরিক্ত যে অংশটা এখানে দেওয়া আছে এক্সটেনশন হিসেবে, যেটাকে বলা হচ্ছে টু সাইমন, তাহলে এই সাইমনকে ব্যবহার করতে হবে। সবশেষে বাই যোগে তুমি সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যবহার করবে। সলিউশন, the solution, the job was offered to Simon by them. তোমরা দেখতে পাচ্ছ রেড কালার ওয়ার্ড, here red color word is extension in the sentence, so the red color word ইউজ করা হয়েছে, লাল রঙের শব্দটি ইউজ করা হয়েছে কি ভার্বের পর, আফটার দি মেইন ভার্ব অ্যান্ড বিফোর বাই। ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা বুঝতে পারছো। I asked the question to David. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, look at the sentence. Here the question is object. So firstly you have to find out the object in the sentence. The question is object. তুমি এটাকে কি করবা, সাবজেক্ট এ নিয়ে আসবা। the question and the sentence is past indefinite tenses. Here asked is verb and verb to
তাহলে তোমাকে কি করতে হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ব্যবহার করতে হবে। দ্য কোশ্চেন ওয়াজ আস্কড, আস্কড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আস্কড হয়, তারপরে তোমাকে অতিরিক্ত অংশ ডেভিড টু ডেভিড ইউজ করে বাইযুগের সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ রেড কালার ওয়ার্ড ইজ টু ডেভিড ইজ এক্সটেনশন, এটা আমাকে কি করতে হয়েছে, মূল ভার্বের পরে এবং বাইয়ের আগে ব্যবহার করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেষ্টা করেছি যে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের পর অতিরিক্ত অংশ, এক্সটেনশন বলি আমরা এটাকে, অতিরিক্ত অংশ থাকে, সেই অতিরিক্ত অংশটাকে আমরা ভয়েস চেঞ্জের প্যাসিভ মোডে রূপান্তর করার সময় মূল ভার্বের পরে এবং বাইয়ের আগে ওই অবস্থানটাতে আমরা ওই অতিরিক্ত অংশটা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদেরকে কতগুলি রুল নিয়ে কথা বলছি, মূলত এগুলি ছিল তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার প্রাইমারি টাস্ক। তোমরা যদি প্রথমত এই জিনিসগুলি মাথায় রাখতে পারো তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখানে আমি তোমাদের সামনে একটি রুল উপস্থাপন করে রেখেছি, শো করে রেখেছি, একটু দেখে নাও। ইনস্টিড অফ বাই সাম আদার প্রিপোজিশনস আর অলসো ইউজড। আমরা এতক্ষণ যা দেখলাম যে প্রত্যেকটা বাক্যে বাই যুগে সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যবহার করেছে না, কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো দেখা গেছে কি যে এই বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশনও ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, লেটস গো সি সাম এক্সাম্পল। I know the man. Dear learners, look at the sentence. I know the man. এই বাক্যটিকে একটু লক্ষ্য করো। The solution is the man is known to me. তোমরা দেখতে পাচ্ছ রেড সার্কেলের ভিতরে টু ব্যবহৃত করা হয়েছে। কেন আমি এখানে বাই ব্যবহার না করে কেন টু ব্যবহার করলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন আমরা এখানে টু ব্যবহার করলাম মনে রাখবে, কিপ ইন মাইন্ড, যদি কোনো সেন্টেন্সে নো বা নোন ভার্বটি থাকে, দেখে নাও, যদি কোনো সেন্টেন্সে নো বা নোন সেন্টেন্সটি থাকে তাহলে আমরা এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সাবজেক্টকে বাই যুগে না বসে টু যুগে বসাতে হয়। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে নো বা নোন থাকে, এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় তার সাবজেক্টটাকে বাই যুগে না বসিয়ে, বাই প্রিপোজিশন যুগে না বসিয়ে টু প্রিপোজিশন যুগে বসাতে হয়। যেমন আমি এখানে তোমাদের সামনে টুটাকে রেড সার্কেলের ভিতরে দেখিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অ্যানাদার ওয়ান সেন্টেন্স, ডিয়ার লার্নার্স, তোমরা এখানে আরেকটি বাক্য দেখতে পাচ্ছ, দি বয় প্লিজড দি টিচার। দি টিচার ওয়াজ প্লিজড উইথ দি বয়। এখানে আমি রেড সার্কেলের ভিতরে তোমাদেরকে যে শব্দটি দেখাইলাম সেটা হচ্ছে উইথ। এখানে কেন উইথ ব্যবহৃত হলো? উইথ কেন ব্যবহৃত হলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গ্রামারের জগতে কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলির সাথে মানে চিরাচরিতভাবে কিছু প্রিপোজিশন ব্যবহৃত হয়, যেমন প্লিজড, অ্যানোয়েড, কন্টেন্ট, ফিল ইত্যাদি ভার্ব আছে। এই ভার্বগুলির সাথে আমরা উইথ ব্যবহার করে থাকি। যখন এই ভার্বগুলি যুক্ত করা থাকে তখন এই ভার্বযুক্ত বাক্যগুলিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমরা টু বাই যুগে সাবজেক্টকে অবজেক্ট আকারে না বসিয়ে উইথ দিয়ে বসাই। তারপরে দেখে নাও, দি নিউজ শকড হিম। দি নিউজ শকড হিম। এখানে আরেকটি বাক্য তোমাদের সামনে আমি শো করেছি, হি ওয়াজ শকড এট দি নিউজ। এখানে তোমাকে দেখানো হয়েছে, দেখো একটা সার্কেলের ভিতরে অ্যাট, কেন অ্যাট ব্যবহার করা হয়েছে? আমি এখানে এই রুলটার ক্ষেত্রে বলছি, যদি কোনো সেন্টেন্সের ভিতরে দেখো শকড, সারপ্রাইজড, মার্ভেল, সামড ইত্যাদি ভার্ব থাকে, তাহলে এই ভার্বযুক্ত বাক্যগুলিকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তখন আমরা এই বাক্যগুলির ক্ষেত্রে বাই যুগে সাবজেক্টকে না বসিয়ে অ্যাট যুগে বসাতে হয়। যেমন আমি এখানে তোমাদের সামনে অ্যাট দিয়ে এই সাবজেক্টটাকে অবজেক্ট আকারে বসিয়েছি। যেমন এখানে সাবজেক্ট ছিল কি দি নিউজ, এটা অ্যাট দি নিউজ। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট, লেটস গো নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদের সামনে একটি চার্ট শো করতেছি, যে চার্টটা হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময়
কতগুলো সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভ ফর্মে রূপান্তর করা লাগে। যেমন এখানে আমি প্রথমে তোমাদের সামনে শো করেছি আই থাকলে আমরা কি করি মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের শুধু প্রোনাউনের তালিকাটা দেখিয়েছি। যত নাউন আছে যদি এখানে কোনো ব্যক্তির নাম থাকে তাহলে তোমাকে তোমাকে ওই নাউনটাই লিখতে হবে। যেমন কোনো ব্যক্তির নাম রহিম, করিম যদি এরকম হয় তাহলে ওখানে তুমি সাবজেক্টকে অবজেক্ট আকারে ব্যক্তির নামটাই লিখতে হবে বা বস্তুর নামটাই লিখতে হবে। নাউন হলে নাউনটাই সরাসরি লিখতে হবে, সোজা কথা। নাউন যদি হয় তাহলে নাউনটাকেই তোমাদের সরাসরি লিখতে হবে। এখানে এগুলো সবগুলো ছিল প্রোনাউন ফর্ম, যার জন্য তাদের অবজেক্টিভ ফর্মগুলি এখানে এগুলি, দিজ আর অবজেক্টিভ ফর্ম। আমি তোমাদেরকে এবারে একটু বাড়ির কাজ, ঘরে বসে কাজ করার জন্য কাজ দিচ্ছি। তোমরা look at this, dear learners, look at the screen and write down the sentence in your paper, on your paper. Hurry up. We want work. He knows it. He has bought a book. I shall remember you till the session. Eggplants have been stolen by Ramzan. তোমরা এই বাক্যগুলি বাড়িতে বসে করে রাখবে, করবে। আশা করছি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এবার একটা বাড়ির কাজ দিচ্ছি। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল। ইউর প্যারাগ্রাফ শুড ইনক্লুড অ্যাট লিস্ট 3 প্যাসিভ সেন্টেন্স। বাড়িতে বসেই তুমি তোমার স্কুল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে এবং ওই প্যারাগ্রাফটাতে কমপক্ষে 3টি প্যাসিভ মোডের বাক্য যুক্ত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নো মোর টুডে, আজ আর নয়। সি ইউ এগেইন নেক্সট ক্লাস। Goodbye.